হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল। আমাদের স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। ইংলিশ পেডাগজি থেকে যে রেগুলার আমাদের রাত্রি 8টা থেকে মক টেস্টটা চলছে, আজ তার সেট নাম্বার 10 তোমাদের সামনে পাবলিশ করছি। তোমরা যদি মক টেস্ট নাম্বার 1 থেকে 9 এখনও পর্যন্ত না দেখে থাকো, তাহলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিও। এর পাশাপাশি চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি এবং বেঙ্গলি পেডাগগির ওপরেও কিন্তু রেগুলার আমাদের ভিডিও চলছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। সেগুলো প্রায় আমাদের 10টা-20টা করে ক্লাসেস কিন্তু নেওয়া হয়ে গেছে। এবং রিসেন্ট টাইমে আমরা এসএসটি অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে কিন্তু স্পেশাল ক্লাসেসগুলো রেখেছি। সোম, মঙ্গল, বুধ আমরা নিচ্ছি হিস্ট্রি ক্লাস, এবং বৃহস্পতি, শুক্র, শনি আমরা নিচ্ছি ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস সকাল 9টা থেকে। অর্থাৎ টেটের জন্য আমাদের চ্যানেলে তোমরা কিন্তু রেগুলার 3টা করে ক্লাস পেয়ে যাচ্ছ, সকাল 9টা, বেলা 12টা এবং রাত্রি 8টা। ঠিক আছে? তো আজকের যে সেটটা রয়েছে, আজকের সেটে তোমরা একটা কবিতা দেখতে পারবে। প্রথমে সেই কবিতা থেকে কিছু প্রশ্ন থাকবে এবং তারপর আমরা সোজাসুজি পেডাগগিতে ঢুকে যাব। দেখো, প্রথম প্রশ্নে আমরা যাওয়ার আগে কবিতাটা একটু দেখে নিই। বলেছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাজ ফলো। রেগুলার যেমন করে থাকি, যে কবিতাটা আমি পড়বো আর নাম বলবো না, তোমরা চেষ্টা করো সেটা নাম বলা। ঠিক আছে? বলেছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। অর্থাৎ পাহাড় বা পর্বত এবং একটা স্কুইরেল, কাঠবেড়ালের মধ্যে কি ঝগড়া হয়েছে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। এখানে ফর্মার বলতে মাউন্টেনকে বলেছে, কারণ পৃথিবীতে যে আগে এসছে, আগে পর্বত এসছে, তাই তো? তাহলে ও প্রাচীন, ফর্মার মানে পুরনো, এবং ল্যাটার মানে যে পরে এসছে, তাহলে স্কুইরেল পরে এসছে, তাহলে ও স্কুইরেলকে বলেছে, মানে মাউন্টেনটা স্কুইরেলকে বলেছে লিটল প্রিগ। বান রিপ্লাইড, এখানে বান বলতে বোঝানো হয়েছে স্কুইরেলকে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার। অর্থাৎ সমস্ত জিনিসপত্র, যে সমস্ত বস্তু যে রয়েছে পৃথিবীতে, সেগুলো যখন একসাথে হয় বা একসাথে অবশ্যই হতে হয়, টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার। অর্থাৎ একটা বছর তৈরি করতে, এবং একটা স্পেয়ার বলতে একটা একটা পৃথিবী। এখানে স্পেয়ার বলতে যেহেতু পৃথিবীর সাইজ হচ্ছে বা শেপটা হচ্ছে স্পেরিক্যাল সাইজ, তাই বা স্পেরিক্যাল শেপ, সেই জন্য স্পেয়ার বলতে এখানে পৃথিবীকে বোঝানো হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি মনে করি এটাতে কোনো অসম্মান নয়, টু অকুপাই মাই প্লেস, আমার নিজের জায়গাটা ধরে রাখতে। আমি ছোট হই, বড় হই, ক্ষুদ্র হই, বা যাই হই না কেন, আমার নিজের জায়গাটা ধরে রাখতে, বা আমার নিজের জায়গাটা নিয়ে, বা আমার নিজের শরীর নিয়ে, আমার নিজের আকার নিয়ে আমার কিন্তু কোনো লজ্জা নেই, বা সেটা নিয়ে কিন্তু আমার কোনো দুঃখও নেই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। হ্যাঁ, যদি আমি তোমার মতো বড় হতে না পারি, তুমিও কিন্তু আমার মতো ছোট নয়। ঠিক আছে? এখানে একটু আংশিক অংশ দিয়েছি, পুরোটা দেওয়া হয়নি। তো এই কবিতাটার নামটা তোমরা গেস করতে পারো কীভাবে নাম। এই কবিতাটা হচ্ছে ক্লাস 10-এর যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস রয়েছে, সেখান থেকে নেওয়া হয়েছে। যেই পোয়েমটার নাম হচ্ছে ফেবেল, রালফ ওয়াল্ডো এমারসনের লেখা ফেবেল। ঠিক আছে? এবার দেখি এখান থেকে কিছু প্রশ্ন রয়েছে। দেখো, বলেছে, দ্য কোয়ারেল দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন, এটা কোয়ারেল হবে। ঠিক আছে? ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, অর্থাৎ এই ঝগড়াটা, কোয়ারেলটা কার কার মধ্যে চলছে? মাউন্টেনের সাথে। র্যাবিট খরগোশ, র্যাট ইঁদুর, ক্যাট বিড়াল, স্কুইরেল কাঠবিড়ালি। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে মাউন্টেনের সঙ্গে কাঠবিড়ালের কিন্তু চলছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসি প্রশ্ন নম্বর 2। দেখো, আমি কিন্তু এই কম্প্রিহেনশন থেকে বেশি প্রশ্ন করাচ্ছি না, এই কারণেই, কারণ কম্প্রিহেনশন থেকে তোমরা কিন্তু টেক্সট পড়ে অ্যান্সার করতে পারবে। বিশেষ করে যেটা প্র্যাকটিস করা আমাদের দরকার, সেটা হচ্ছে পেডাগগি। তাই আমি আমার সেটগুলোতে কিন্তু পেডাগগি ক্লাসেসগুলো, পেডাগগির কোয়েশ্চেন্সগুলো অনেক বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করছি। এবং তোমরা আগামী মানডে থেকে, আগামী সোমবার থেকে রেগুলার তোমরা কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস পেয়ে যাবে। ডেসক্রিপটিভ টপিকগুলোর সাথে সাথে কিন্তু মক টেস্ট চলতে থাকবে। এতদিন শুধু মক টেস্ট চলেছে, এবার ডেসক্রিপটিভের সাথে মক টেস্টগুলো চলতে থাকবে। তাই যারা যারা টেটের প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে প্লিজ একটু ভিডিওসগুলো শেয়ার করে দিও। তোমরা যত বেশি আমাকে অ্যাটেন্টিভলি আমার ক্লাসেসগুলো দেখবে, তত বেশি আমার মোটিভেশনটা আসবে ক্লাসেসগুলো করানোর। ঠিক আছে? তো কী বলেছে 2 নম্বর, বলছে, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ। এখানে বান বলতে স্কুইরেলের কথা বলা হয়েছে। ঠিক আছে? বান হ্যাজ নো ডাউট, বানের কোনো ডাউট নেই, সন্দেহ নেই, যে দ্য মাউন্টেন ইজ স্মল, বিগ, নোবেল, নাকি কাইন্ড, যে সেই মাউন্টেনটা কি, মাউন্টেনটা যে বিগ। অপশন নাম্বার বি, বানের তো সেটাতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন নাম্বার 3-এ বলেছে, ইনভার্টেড কমার মধ্যে, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো ছোট নয়। দ্য ডিগ্রি ইউজেস ইন দিস লাইন, এই লাইনের মধ্যে ডিগ্রিটা ব্যবহার করা হয়েছে। কোন ডিগ্রি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কী হবে সঠিক উত্তর? দেখো, যখন অ্যাজ দিয়ে
অ্যাজ দিয়ে কোনো ডিগ্রিতে দুটো নাউনকে বা দুটো আলাদা আলাদা সাবজেক্টকে পার্থক্য করা বোঝাবে, তখন সেটা কিন্তু পজিটিভ ডিগ্রির উদাহরণ হবে। ঠিক আছে, অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর অকুপাই, অকুপাই রয়েছে এখানে, টু অকুপাই মাই প্লেস। অকুপাই পার্টস অফ স্পিচ কি? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি ভার্ব? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ভার্ব। ঠিক আছে, তারপর এবার আমরা চলে আসি সরাসরি পেডাগগিতে। দেখো আমি তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে কম্প্রিহেনশন দেওয়ার একটাই অর্থ হচ্ছে কম্প্রিহেনশন পরীক্ষাতে আসে, সেই জন্য ক্লাসেসগুলো এই সেটগুলোর মধ্যে রাখতে হচ্ছে। এবং এখান থেকে কিছু গ্রামার কোশ্চেন আমি আগামীতে আরও ইনক্লুড করব। এবং তোমরা যদি আমার চ্যানেলে গ্রামার ক্লাসেসগুলো না দেখে থাকো, আমার 84 গ্রামার ক্লাসেস অলরেডি করা আছে। ঠিক আছে, তোমরা আমাদের এই চ্যানেলে যদি ডিসক্রিপশনে চ্যানেল লিঙ্কে ক্লিক করলে তোমরা প্লেলিস্টে গেলে 84টা গ্রামারের সেটটা পেয়ে যাবে, সেটা তোমরা দেখতে পারো। এবার এখানে বিশেষ করে আমি পেডাগগিক ক্লাসেসগুলোর মধ্যে পেডাগগিক কোশ্চেনগুলো বেশি দেওয়ার চেষ্টা করছি, তোমাদের যাতে সবচেয়ে বেশি পরিমাণে এই ধরনের প্রশ্নগুলো ফেস করতে সুবিধা হয়, যেটা তোমাদের আগামীতে যে কোনো টেট পরীক্ষা, সেটা সেন্ট্রাল টেট হোক বা রাজ্যের টেট হোক, সেটা দিতে কিন্তু সুবিধা হবে। দেখো বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং উইল হেল্প লার্নার্স টেক গ্রেটার রেসপন্সিবিলিটি ফর দেয়ার ওন লার্নিং। চারটা অপশন বলবো, তার মধ্যে কোনটা লার্নারদেরকে কী করতে দেখে গ্রেটার রেসপন্সিবিলিটি নিতে সাহায্য করে তাদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রে বা বুঝতে? অপশানসগুলো কী আছে? কন্ট্রোলড রাইটিং টাস্কস, পিয়ার অ্যাসেসমেন্ট, পিয়ার মানে হচ্ছে যখন বন্ধু বন্ধুকে শেখাবে, ঠিক আছে, সহপাঠীদের দ্বারা বা সমকক্ষ ব্যক্তি যখন শিক্ষক এবং ছাত্রর ভূমিকা গ্রহণ করবে। সামেটিভ অ্যাসেসমেন্ট, সুপারভাইজড অ্যাসেসমেন্ট। সঠিক উত্তর কী হবে? এর মধ্যে প্রশ্নটা ছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং উইল হেল্প লার্নার্স টেক গ্রেটার রেসপন্সিবিলিটি ফর দেয়ার ওন লার্নিং। নিজেদের লার্নিংয়ের উপরে গ্রেটার রেসপন্সিবিলিটি নিতে সাহায্য করবে কোন অ্যাসেসমেন্টটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, সামেটিভ অ্যাসেসমেন্ট। তারপর নাম্বার সিক্সে বলা হয়েছে দ্য মেইন পারপাস অফ অ্যাসেসমেন্ট ইজ, অর্থাৎ অ্যাসেসমেন্টের প্রধান পারপাস কী? টু গিভ প্র্যাকটিস ইন রাইটিং, অপশন নাম্বার বি টু ইমপ্রুভ দ্য টিচিং লার্নিং, অপশন নাম্বার সি টু ডিসাইড পাস অ্যান্ড ফেল, নাকি অপশন নাম্বার ডি টু মেজার অ্যাচিভমেন্ট অফ লার্নার্স? কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, টু ইমপ্রুভ দ্য টিচিং লার্নিং প্রসেস। অর্থাৎ অ্যাসেসমেন্টের এই পরীক্ষা যে নেওয়া হয়, অ্যাসেসমেন্ট যে করা হয়, সেই অ্যাসেসমেন্টের প্রধান পারপাস হচ্ছে টিচিং লার্নিং প্রসেসটাকে ইমপ্রুভ করা। পরীক্ষা নিয়ে বোঝা যাবে যে ক্লাসে পড়ানোটা কেমন হচ্ছে, ঠিক আছে, তাহলে সেই হিসাব মতো কিন্তু পড়ানোর স্কিলগুলো বা পড়ানোর টেকনিক কিন্তু চেঞ্জ করা যেতে পারে। তারপর কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে, হোয়েন ইয়াং লার্নার্স আর টট টু ইমপ্রুভ দেয়ার স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন দে উইল, অর্থাৎ ছোটো ছোটো বাচ্চারা যখন তারা শিখবে তাদের স্পেলিং মানে বানান এবং পাংচুয়েশন উচ্চারণকে ঠিক করা, তারা কি করবে? দে উইল নার্চার দেয়ার ক্রিয়েটিভিটি, তারা তাদের সৃষ্টিশীলতাকে নার্চার করবে, নারিশ করবে। শার্পেন দেয়ার লিসেনিং স্কিল, তাদের শোনার যে শ্রবণ ক্ষমতা সেটা তীক্ষ্ণ হবে। ইমপ্রুভ দেয়ার অ্যাকুরেসি, তাদের অ্যাকুরেসি বাড়বে। এনহান্স দেয়ার ফ্লুয়েন্সি, তাদের ফ্লুয়েন্সি বাড়বে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, ইমপ্রুভ দেয়ার অ্যাকিউরেসি। ঠিক আছে, অর্থাৎ যখন বাচ্চাদেরকে তাদের স্পেলিং মানে বানান এবং পাংচুয়েশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পাংচুয়েশন বলা হয়েছে এখানে, পাংচুয়েশন মানে উচ্চারণ নয়, পাংচুয়েশন মানে হচ্ছে জ্যোতিচিহ্ন, অর্থাৎ দাড়ি, কমা, ফুল স্টপ, বিভিন্ন যে জ্যোতিগুলো বা ছেদগুলো রয়েছে, ঠিক আছে, কোলন, এই সমস্ত ইনভার্টেড কমা, সেগুলো যখন ব্যবহার করা শিখবে তারা কী করবে? তারা নিজেদের অ্যাকিউরেসিটা বাড়াবে। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 বলা হয়েছে, ইনস্টিড অফ আস্কিং কোয়েশ্চেন্স অ্যান্ড গেটিং অ্যান্সার্স ফ্রম দ্য লার্নার্স, অর্থাৎ প্রশ্ন করা এবং লার্নারদের কাছ থেকে উত্তর পাওয়ার পরিবর্তে এ টিচার গিভস সাম শর্ট টেক্সট অ্যান্ড আস্কস হিজ স্টুডেন্টস টু ফ্রেম কোয়েশ্চেন্স, অর্থাৎ একজন টিচার তার স্টুডেন্টসদেরকে কী করলেন? কিছু শর্ট টেক্সট দিলেন এবং বললেন সেখান থেকে কিছু প্রশ্ন বানাতে। হিজ প্রাইমারি অবজেক্টিভ ইজ টু, তার প্রাথমিক উদ্দেশ্য কী ছিল এখানে? অর্থাৎ ক্লাসে প্রশ্ন ধরে উত্তর নেওয়ার পরিবর্তে টিচার কী করলেন? একটা টেক্সট দিয়ে দিলেন বাচ্চাদেরকে, বললেন তোমরা নিজেরা এখান থেকে প্রশ্ন বানাও। টিচার এখানে কী চাইছিলেন? অর্থাৎ টিচারের এখানে প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশানসগুলো দেখব। মেক দ্য লার্নার্স রিয়ালাইজ দ্য ডিফিকাল্টিস ফেসড বাই টিচার্স ইন প্রিপেয়ারিং কোয়েশ্চেন পেপার্স, অর্থাৎ বাচ্চাদেরকে এটা বোঝাতে সাহায্য করা
যে কোশ্চেন বানানো কতটা কঠিন, শিক্ষকদের কতটা সমস্যা হয় কোশ্চেন বানাতে। এনহান্স দ্য লার্নার্স অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ শিক্ষার্থীদের তাদের যে অ্যানালিটিক্যাল আর ক্রিটিক্যাল থিঙ্কিং যে রয়েছে, অর্থাৎ ভিন্নধর্মী বা বহুমুখী যে তাদের চিন্তা বা বিশ্লেষণধর্মী তাদের যে চিন্তা সেটাকে বৃদ্ধি করা। অপশন নাম্বার সি, ট্রেইন দ্য লার্নার্স অ্যাজ গুড কোয়েশ্চেন পেপার সেটার্স, অর্থাৎ বাচ্চাদেরকে তৈরি করা তারা যেন ভালো প্রশ্ন বানাতে পারে। টেক দেয়ার হেল্প ডিউরিং এক্সামিনেশন, নাকি পরীক্ষাতে তাদের সাহায্য নেওয়া, পরীক্ষাতে প্রশ্ন বানানোর জন্য তাদের সাহায্য নেওয়া। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, এনহান্স দ্য লার্নার্স অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ বাচ্চাদেরকে তাদেরকে ভাবতে সাহায্য করা, তাদেরকে বিশ্লেষণধর্মী তার সঙ্গে ভাবতে সাহায্য করা। অর্থাৎ একই রকম গতানুগতিক প্রসেসে পড়াচ্ছে স্যার, প্রশ্ন ধরছে, ছাত্ররা উত্তর দিচ্ছে, তো এই প্রসেস থেকে বেরিয়ে গিয়ে যখন তাদেরকে প্রশ্ন বানাতে দেওয়া হয় তখন সেই বাচ্চারা কিন্তু টেক্সটটা আরও গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ে এবং তাদের অ্যানালিটিক্যাল আর ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু বৃদ্ধি পায়। তারপর চলে আসে প্রশ্ন নম্বর 9। দেখো, রিডিং বিটুইন দ্য লাইন্স অ্যাজ ইজ সাব স্কিল অফ রিডিং মেইনলি ইনভলভস। অর্থাৎ রিডিং বিটুইন দ্য লাইন্স মানে লাইনের মাঝামাঝিতে যে পড়ার কথা বলছে অ্যাজ এ সাব স্কিল অফ রিডিং মেইনলি ইনভলভস। অপশনসগুলো একটু দেখব। অপশন এ, গিভিং সাফিসিয়েন্ট স্পেস বিটুইন লাইন্স, অর্থাৎ দুটো লাইনের মধ্যে সাফিসিয়েন্ট স্পেস দিতে হবে, অর্থাৎ একটু গ্যাপ রাখতে হবে। ইনফারিং দ্য আনস্টিড ইউজিং দ্য কন্টেক্সচুয়াল অ্যান্ড ভার্বাল ক্লুজ। অপশন নাম্বার সি, আইডেন্টিফাইং দ্য গ্রামাটিক্যাল আইটেমস, নাকি অপশন নাম্বার ডি, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টেটেড ফ্যাক্টস। কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ইনফারিং দ্য আনস্টেড ইউজিং দ্য কন্টেক্সচুয়াল অ্যান্ড ভার্বাল ক্লুজ। তারপর নাম্বার 10, দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কারেক্ট স্পিচ হ্যাবিটস ক্যান বি ডেভেলপড মোস্ট এফেক্টিভলি থ্রু। কারেক্ট স্পিচ হ্যাবিটস অর্থাৎ পরিষ্কার বা সঠিকভাবে কথা বলার যে অভ্যাসটা, ঠিক আছে, সেটা কিভাবে ডেভেলপ করা যেতে পারে এফেক্টিভলি, মানে যেটা অবশ্যই প্রভাব ফেলবে, পজিটিভ প্রভাব ফেলবে। অপশনসগুলো দেখব। ভোকাবুলারি প্র্যাকটিস অর্থাৎ শব্দ ব্যবহারের মধ্য দিয়ে, কুইজ করার মধ্য দিয়ে, ডিকটেশন মানে হচ্ছে শুনে শুনে লেখা, ঠিক আছে, বানান একটা করে ওয়ার্ড বলবে টিচার, সেটার বানান লেখা, নাকি প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসের মধ্যে দিয়ে। কী হবে সঠিক উত্তর? কারেক্ট স্পিচ হ্যাবিটসের কথা বলেছে, ঠিক আছে, তার মানে কথা বলা। হ্যাঁ, কথা বলা কি যত বেশি সে উচ্চারণ করবে, যত বেশি সে প্রোনাউন্স করবে একটা ওয়ার্ডকে, তত ভালো সে তার কমিউনিকেশনের সময় সে সমস্ত ওয়ার্ডসগুলোকে ভালো মতো প্রোনাউন্স করতে পারবে। তো প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি দরকার কিসের জন্য? কারেক্ট স্পিচ হ্যাবিটের জন্য। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসে নাম্বার 11। দেখো 11-এ কী বলছে? আফটার রিডিং এ পোয়েম এ টিচার ইনভলভস দ্য লার্নার্স ইন আ গ্রুপ। অর্থাৎ একটা কবিতা পড়ার পর টিচার কী করলেন? লার্নারদেরকে গ্রুপের মধ্যে ডিভাইড করলেন। ওয়ান গ্রুপ রাইটস দ্য সামারি অফ দ্য পোয়েম, অর্থাৎ একটা গ্রুপ কী করলো? সেই কবিতার সামারিটা লিখলো। সামারি বলতে যে কবিতার যে সারাংশ রয়েছে সেটা লিখলো। অ্যানাদার ড্রজ এ পিকচার টু ডেপিক্ট দ্য মেইন থিম, আর আরেকটা গ্রুপ কী করলো? সেই কবিতার যে মেইন থিম রয়েছে সেটাকে মাথায় রেখে একটা ছবি আঁকলো। অ্যান্ড ইয়েট অ্যানাদার সেটস দ্য পোয়েম টু মিউজিক, এবং আরেক দল কী করলো? কবিতাটাকে মিউজিকে পরিণত করলো। দিস অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা কিসের উদাহরণ, বা এই অ্যাক্টিভিটিটা কী অ্যাকচুয়ালি কেন করা হলো? সেটাস টু ডাইভার্স অ্যাবিলিটি অ্যান্ড ইন্টারেস্টস ইজ এইমড অ্যাট প্রিপেয়ারিং দ্য লার্নার্স ফর অ্যাসেসমেন্ট। অপশন নাম্বার সি, উইল distract and learners from the lesson is a sheer waste of time। সময় নষ্ট করতে, বাচ্চাদেরকে পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট করতে, নাকি এটা প্রিপেয়ার করলো কি লার্নারদেরকে পরীক্ষার জন্যে, নাকি এটা ডাইভার্স অ্যাবিলিটি অ্যান্ড ইন্টারেস্ট, বাচ্চাদের মধ্যে ডাইভার্স অ্যাবিলিটি অ্যান্ড ইন্টারেস্টকে প্রবাহ করলো। ডাইভার্স অ্যাবিলিটি বলতে ভিন্ন ধর্মী বা বহুমুখী যে এবিলিটি থাকে সেটা, এবং তাদেরকে আগ্রহ তাদের মধ্যে সরবরাহ করলো। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ঠিক আছে, কারণ একটা কথা মনে রাখতে হবে, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। তাই জন্য ভ্যারাইটিস যদি না থাকে, শিক্ষাক্ষেত্রেও সব কিছুর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু মেনটেন করতে হবে। যত ভ্যারাইটিস থাকবে তত বেশি লার্নার্সরা কিন্তু ইন্টারেস্ট পাবে সেই ক্লাসটা করার ক্ষেত্রে বা সেই
টাস্কটা করার ক্ষেত্রে। তো টিচার যদি এরকম করে গ্রুপ করে করে তাদেরকে দিয়ে এই সমস্ত কাজগুলো করাতে থাকেন, তাহলে কিন্তু তারা অনেক বেশি ইন্টারেস্ট পাবে, তাদের যে বিভিন্ন এবিলিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাইরে আসবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 12 বলেছে, ইয়াং লার্নার্স উইল এনজয় এ প্লে ইনক্লুডেড ইন দ্য টেক্সট বুক। অর্থাৎ টেক্সট বইয়ের মধ্যে একটা নাটক রয়েছে, একটা প্লে রয়েছে। তো লার্নার্সরা, ছোটো ছোটো বাচ্চারা কখন সেই প্লেটাকে সবচেয়ে বেশি এনজয় করবে? দেখো অপশানসগুলো। ইনঅ্যাক্ট দ্য প্লে, যখন তারা সেটাকে অভিনয় করতে পারবে। গেট দ্য ডিটেলড এক্সপ্লেনেশনস অ্যাবাউট দ্য প্লে ফ্রম দ্য টিচার, যখন তারা টিচারের কাছ থেকে সেই নাটকটার সমস্ত এক্সপ্লেনেশনটা পাবে, অর্থাৎ বর্ণনাটা পাবে। রিড দ্য প্লে সাইলেন্টলি, যখন তারা আস্তে আস্তে সেই নাটকটা পড়বে। নাকি অপশন নাম্বার ডি, লিসেন টু দ্য টিচার রিডিং দ্য প্লে, যখন টিচার সেটা পড়াচ্ছেন তখন তারা সেটাকে শুনবে। তখন কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ইনঅ্যাক্ট দ্য প্লে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার এবার 13 কী বলেছে? আন্ডার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং লার্নার্স আর এনকারেজ টু। অর্থাৎ কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে হচ্ছে যে গঠনগত অ্যাপ্রোচ রয়েছে টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে, সে লার্নার্স আর এনকারেজ টু, লার্নার্সরা কোন জিনিসের প্রতি এনকারেজ থাকবে, উৎসাহী থাকবে? অপশানসগুলো দেখো। অ্যাভয়েড এরর্স কমপ্লিটলি, তারা ভুল ভ্রান্তি একদমই ইয়ে করে দেবে, মানে কমপ্লিটলি তারা অ্যাভয়েড করবে ভুল করাগুলো। প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ড্রিলস মেকানিক্যালি, তারা মেকানিক্যালি সেই সমস্ত প্র্যাকটিসগুলো করবে ল্যাঙ্গুয়েজ ড্রিলসগুলোকে। লার্ন গ্রামার রুল বাই রোট, নাকি ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফর্ম এক্সাম্পলস, যে উদাহরণগুলো থেকে তারা গ্রামারের রুলগুলোকে ডিসকভার করবে। প্রশ্নটা ছিল আন্ডার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, গঠনগত যে অ্যাপ্রোচটা রয়েছে সেখানে কী করবে? গঠনগত অ্যাপ্রোচ সবসময় কিন্তু গ্রামার রুলসের কথা বলে, ঠিক আছে? তো এখানে হবে অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফর্ম ফ্রম এক্সাম্পলস, অর্থাৎ গ্রামাটিক্যাল যে সিকোয়েন্সেসগুলো রয়েছে এক্সাম্পলগুলোতে একটা টেক্সটের, ঠিক আছে, সেখান থেকে তারা কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করবে বা ডিসকভার করবে। তারপর নাম্বার 14, নাম্বার 14-এ বলা হয়েছে, আফটার এ স্টোরি টেলিং সেশন দ্য লার্নার্স আর আস্কড টু চেঞ্জ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা কন্ডিশন দিয়েছে, একটা গল্প বলার শেষে লার্নারদেরকে বলা হলো তোমরা গল্পের শেষটা অর্থাৎ ক্লাইম্যাক্সটা চেঞ্জ করে দাও। দিস উইল হেল্প দ্য লার্নার্স, এইটা লার্নারদের কিসে সাহায্য করবে? অপশানসগুলো একটু দেখি। ডেভেলপ লাইব্রেরি রেফারেন্স স্কিলস, লাইব্রেরি রেফারেন্স স্কিলটা ডেভেলপ হবে। ইভ্যালুয়েট দ্য টিচার্স অরিজিনালিটি, টিচারের অরিজিনালিটি জানা যাবে। বিকেম ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, বাচ্চারা অনেক বেশি কল্পনাপ্রবণ এবং অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে উঠবে। আন্ডারস্ট্যান্ড গ্রামার বেটার, তারা গ্রামারটা ভালো শিখতে পারবে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বিকাম, অর্থাৎ লার্নার্স বিকাম ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, লার্নার্সরা ইমাজিনেটিভ হবে অর্থাৎ কল্পনাপ্রবণ হবে এবং ক্রিয়েটিভ সৃষ্টিশীল হবে। অর্থাৎ যখন তারা মূল গল্পের থেকে বেরিয়ে গিয়ে ক্লাইম্যাক্সটাকে নিজেদের মতন করে ভাববে, তখন তাদের ভাবনা চিন্তা শক্তি বাড়বে, ইমাজিনেটিভ স্কিলটা বাড়বে, তার সঙ্গে তাদের ক্রিয়েটিভিটি বাড়বে। চলে আসি পরের নাম্বার 15 নম্বরে। হোয়েন ইয়াং লার্নার্স আর আস্কড টু রিড আ টেক্সট সাইলেন্টলি, যখন ইয়ং লার্নার্সদেরকে বলা হয় যে টেক্সটটা সাইলেন্টলি পড়ো, ধীরে ধীরে পড়ো, দে শুড বি ইনস্ট্রাক্টেড, তাদেরকে যখন আস্তে আস্তে পড়তে বলা হয় তখন তাদেরকে কী করতে বলা হয়, কোন জিনিসটা করতে ইনস্ট্রাকশন দেওয়া হয়? দেখো, টু ইনফার দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস ফ্রম দ্য কনটেক্সট অ্যান্ড রিড উইথ কম্প্রিহেনশন, অর্থাৎ সেখানকার যে নতুন নতুন শব্দগুলো রয়েছে সেগুলোর মানে নির্ধারণ করা এবং কম্প্রিহেনশনটাকে ভালোভাবে কাজে লাগানো। টু পে স্পেশাল অ্যাটেনশন টু গ্রামার আইটেম ইউজড ইন দ্য প্যাসেজ, অর্থাৎ ওই প্যাসেজের মধ্যে যে সমস্ত গ্রামার আইটেমগুলো রয়েছে সেগুলোকে কী করা, সেদিকে বিশেষ করে অ্যাটেনশন দেওয়া। অপশন নাম্বার সি বলেছে, টু রিড ফাস্ট ইভেন ইফ দে ডোন্ট কম্প্রিহেন্ড দ্য মিনিং, তো ধীরে ধীরে খুবই জোরে জোরে পড়া, যদি তারা বুঝুক না বুঝুক, অর্থাৎ কম্প্রিহেনশনের ক্ষেত্রে তাদের কোনো অর্থ বুঝুক না বুঝুক, তারা খুব তাড়াতাড়ি করে সেটা পড়ে ফেলা। নাকি টু স্টপ রিডিং হোয়েন এভার দে এনকাউন্টার আ ডিফিকাল্ট ওয়ার্ড অর ফ্রেজ, নাকি যখনই তারা কঠিন শব্দের সম্মুখীন হবে তখন তারা পড়া বন্ধ করে দেবে। আস্তে আস্তে পড়তে কেন বলা হয়, কী বোঝানোর জন্য, বা কেন টিচাররা তাদেরকে এইভাবে ইনস্ট্রাক্ট করেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, টু ইনফার দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস ফ্রম দ্য কনটেক্সট অ্যান্ড রিড উইথ কম্প্রিহেনশন, অর্থাৎ টেক্সট পড়তে গিয়ে কম্প্রিহেনশন করতে গিয়ে যে সমস্ত কঠিন শব্দগুলোর মুখোমুখি তারা হবে সেগুলোকে খুব মনোযোগ দিয়ে করা, সেই কারণে সাইলেন্টলি মনোযোগ দিয়ে পড়তে বলা হয়। টিচাররা তাদেরকে লার্নার্সদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকে।
তারপর নাম্বার 16 বলা হয়েছে দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ইউজিং রোল প্লে। রোল প্লে ব্যবহার করার প্রাথমিক উদ্দেশ্য বা লক্ষ্য কী? অপশানসগুলো একটু দেখব। টু প্রমোট দ্য রিডিং হ্যাবিট, অর্থাৎ পড়ার যে হ্যাবিট রয়েছে, পড়ার যে অভ্যাস রয়েছে সেটাকে প্রমোট করা। টু ইমপ্রুভ দ্য কমিউনিকেটিভ স্কিল, কমিউনিকেটিভ স্কিলটাকে ইমপ্রুভ করা, অর্থাৎ কথোপকথন, মেলামেশা, মানুষের সঙ্গে কথা বলা, সেই স্কিলটাকে ইমপ্রুভ করা। কম্পিটেন্স মানে কর্মদক্ষতা বৃদ্ধি করা, নাকি টু ইভ্যালুয়েট ডায়লগ রাইটিং স্কিল, নাকি ডায়লগ রাইটিং স্কিলকে ইভ্যালুয়েট করা বা এগিয়ে নিয়ে যাওয়া। কী হবে সঠিক উত্তর? প্রশ্নটা ছিল অবজেক্টিভ, কিসের অবজেক্টিভ? রোল প্লের প্রাইমারি অবজেক্টিভ কী? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, টু ইমপ্রুভ দ্য কমিউনিকেটিভ স্কিল। ঠিক আছে, অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কমিউনিকেটিভ স্কিলের জন্য কিন্তু রোল প্লেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, বা রোল প্লের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে টু কমিউনিকেটিভ স্কিলটাকে ইমপ্রুভ করা। তারপর কোয়েশ্চেন নাম্বার 17, ল্যাঙ্গুয়েজ স্কিলস আর বেস্ট লার্নড। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ স্কিলস আর বেস্ট লার্নড, অপশানগুলো একটু দেখব। কখন সেটা সবচেয়ে ভালোভাবে শেখা হয় ল্যাঙ্গুয়েজ স্কিলগুলোকে? ইফ দে আর টট ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, যদি সেটাকে অন্তর্ভুক্তিকরণের মধ্যে দিয়ে শেখানো হয়। উইথ দ্য হেল্প অফ চ্যালেঞ্জিং অ্যান্ড মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ ড্রিল, চ্যালেঞ্জিং এবং মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ ড্রিলের মধ্যে দিয়ে যদি শেখানো হয়। ওয়েন দে আর ইন্ট্রোডিউসড ইন আইসোলেশন ওয়ান স্কিল অ্যাট এ টাইম, তাদেরকে যদি ওই ইন্ট্রোডিউস করা হয় কিসের সঙ্গে? ইন আইসোলেশন ওয়ান স্কিল অ্যাট এ টাইম, অর্থাৎ একটা ভিন্নধর্মী কোনো স্কিলকে একসাথে যদি করানো হয়। নাকি অপশান নাম্বার ডি, অনলি থ্রু রিটেন টেস্টস অ্যান্ড অ্যাসাইনমেন্ট, রিটেন টেস্ট এবং অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে। কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, ইফ দে আর টট ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, অর্থাৎ তাদেরকে যদি ইন্টিগ্রেটেড ম্যানার বা অন্তর্ভুক্তিকরণ শিক্ষার মধ্যে দিয়ে শেখানো হয়। চলে আসি নাম্বার 18-তে। 18-তে বলা হয়েছে সাবস্টিটিউশন টেবিল ড্রিল হেল্পস টিচার্স ইন। সাবস্টিটিউশন টেবিল ড্রিল টিচারদেরকে সাহায্য করে কোন ব্যাপারে বা কিসে সাহায্য করে? ইমপ্রুভিং দ্য ফ্লুয়েন্সি অফ লার্নার্স, ইভ্যালুয়েটিং দ্য লিসেনিং স্কিলস, গিভিং কন্ট্রোলড ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, ডেভেলপিং ফ্রি রাইটিং স্কিলস। কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গিভিং কন্ট্রোলড ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, অর্থাৎ প্রশ্নটা ছিল হচ্ছে সাবস্টিটিউশন টেবিল ড্রিল এটা কী জন্য ব্যবহার করা হয়? যাতে স্টুডেন্টসদেরকে একটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস দেওয়া যেতে পারে। তারপর নাম্বার 19, টেলিং ইন্টারেস্টিং স্টোরিজ টু ইয়াং লার্নার্স, অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদেরকে আকর্ষণীয় বা ইন্টারেস্টিং গল্প শোনানো ইজ প্রাইমারিলি মিন্ট ফর, এটা কেন করা হয়? টু ইমপ্রুভিং দেয়ার, কী ইমপ্রুভ করার জন্য এটা করা হয়? রাইটিং স্কিল, স্পিকিং স্কিল, লিসনিং স্কিল, রিডিং স্কিল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে লিসেনিং স্কিল। ছোটো ছোটো বাচ্চাদের যে শ্রবণ স্কিলটা রয়েছে, শোনার যে স্কিলটা রয়েছে, ঠিক আছে, সেইটাকে বৃদ্ধি করার জন্য কিন্তু বাচ্চাদেরকে ইন্টারেস্টিং গল্প বলানো হয়, যাতে তাদের অ্যাটেনশনটা সবসময় থাকে শোনার দিকে। এবং আজকে সেটা শেষ কোয়েশ্চেন, দ্য বেস্ট ওয়ে টু সেন্সিটাইজ ইয়াং লার্নার্স টু রাইম অ্যান্ড ইন্টোনেশন ইজ, অর্থাৎ বাচ্চাদেরকে সেন্সিটাইজ করা বা সংবেদনশীল তৈরি করা। হ্যাঁ, কিসের প্রতি? রাইম মানে ছন্দের প্রতি তাদেরকে সংবেদনশীল করে তোলা। বাই রিডিং আউট পোয়েমস ইন ডিফারেন্ট মিটার্স অ্যান্ড এক্সপ্লেনিং দেম, অর্থাৎ বিভিন্ন যে মিটারগুলো রয়েছে সেই মিটারের ভিত্তিতে কবিতাগুলো পড়ে তাদেরকে এক্সপ্লেন করা। বাই মেকিং দ্য লার্নার্স লিসেন টু নার্সারি রাইমস অ্যান্ড রিসাইট দেম এফেক্টিভলি, বাচ্চাদেরকে নার্সারি রাইমগুলো শোনানো এবং সেগুলোকে আবৃত্তি করতে বলা। বাই মেকিং দ্য লার্নার্স কপি আউট সিম্পল পোয়েমস ইন নিট হ্যান্ডরাইটিং, তাদেরকে খুব সুন্দর পরিষ্কার কবিতাগুলো লিখতে, হাতের লেখা সুন্দর পরিষ্কার হাতের লেখা কবিতাগুলো লিখতে বলা। নাকি বাই এক্সপ্লেনিং দ্য রুলস অফ ফোনেটিক্স ইন সিম্পল ওয়ার্ড, ফোনেটিক্সের যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে ব্যাখ্যা করা। একদম বাচ্চাদের কথা বলেছে, একদম বাচ্চাদেরকে কীভাবে তাদের সেন্সিটাইজ করা যেতে পারে রাইম সম্পর্কে, ছন্দ সম্পর্কে, যখন তাদেরকে সুন্দর করে বলতে বলা যাবে। ঠিক আছে, যখন বাই মেকিং দ্য লার্নার্স লিসেন টু নার্সারি রাইমস অ্যান্ড রিসাইট দেম এফেক্টিভলি, অপশন নাম্বার বি, অর্থাৎ নার্সারি রাইমগুলো তাদেরকে শুনতে বলা এবং সেগুলো তাদেরকে আবৃত্তি করতে বলা। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসের প্রশ্ন। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের স্কোর কত হলো, এবং যারা যারা নতুন দেখছো তারা বাকি যে ভিডিওসগুলো আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়ে গেছে সেগুলো দেখো, সেখান থেকে অনেক কোশ্চেন তোমাদের হেল্প হবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।
Till then, stay connected with RGM English Literature and Language. Thank you.